হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ হচ্ছিল ডাব্লিউবিপির সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 24, যেখানে আমরা ডাব্লিউবিসিএফ অ্যান্ড ডাব্লিউডাব্লিউসিডি 2021 এর কোয়েশ্চেন্স এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও 23টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। টোটাল এখানে 27টা মতো ছিল, কমে কমে 26টি হয়েছে এবং আজকে তোমাদের শেষ ক্লাস। তার মধ্যে দেখতে পাচ্ছ 24 নাম্বার ক্লাস, অর্থাৎ অঙ্ক ক্লাস শেষ। তার কারণ 24 নাম্বার এখানে যেটা রয়েছে দেখো, সেখানটা হচ্ছে 12 পাসের ক্লাস, সেটা হয়নি। এখানে অঙ্ক ছিল না, তোমাদের কোথায় ছিল? এক্সাইজ কনস্টেবল। আচ্ছা, এখানে একটা বাদ দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। ডাব্লিউপি এক্সাইজের কিছু একটাতে ছিল, অঙ্ক ছিলই না। আর একটা তোমাদের এখানে বাদ গেছে, এটা যতদূর মনে পড়ছে আমার, এই টেকনিক্যাল গ্রেড 2 ডাব্লিউবিপি ওয়্যারলেস সুপারভাইজারে। তো এই টোটাল বাদ চলে গিয়ে মোট 24টি ক্লাসে দাঁড়িয়েছে। এবং আজকে দেখো যেটা চলছে তোমাদের একদম 26 নাম্বার যেটা রয়েছে ডাব্লিউবিসিএফ, সেই ক্লাসটা। এবং তারপর থেকে তোমরা নেক্সট ডে থেকে রিজনিং পাবে। জানি না রিজনিং কোনটাতে কতগুলো করে আছে, তো সেগুলোকে দেখতে হবে সবার ফার্স্ট, তারপর তার উপর রিজনিং ক্লাস পাবে। ওকে, চলো দেখে নিই যে 2021-এর এই ডাব্লিউবিসিএফ অ্যান্ড ডাব্লিউডাব্লিউসিডি এর ক্লাসে বা কোয়েশ্চেনে অঙ্কগুলি কি কি এসেছিল। প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে প্রতিদিন 7 ঘন্টা কাজ করলে 4 জন ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ হয়, তবে সেই একই কাজ 4 দিনে সম্পন্ন করতে কতজন ব্যক্তির প্রয়োজন হয়? তুমি এটাকে বহু রকম মেথড আছে, তো এটা শিখে করতে পারো। তোমার যেটা ফর্মুলা জানি আমরা যে m1 ইন্টু t1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 বাই w2, সেই ফর্মুলা ইউজ করে করতে পারো, অ্যাজ ইউর উইশ, কোনো প্রবলেম নেই। ঠিক, তাহলে এখানে দেখো 4 ঘন্টা আছে আর 8 দিন আছে, দুটোই তো টাইম না, তাহলে দুটোই t1, এটা হচ্ছে t1। আর এখানে 4 জন, যেটা হচ্ছে m1। ডাব্লিউ গিয়ে কাজ কি আছে, কাজ যেটা আছে দেখো ফিক্সড আছে, অর্থাৎ কাজ একই, সেম। এখানে দেখো t2, এটা রয়েছে 8 ঘন্টা, এখানে রয়েছে 4 দিন, এটাও রয়েছে t2, আমাকে m2 টা বার করতে হবে। আমি এই সিম্পল এই রিলেশনে নিয়ে আসতে পারি যে m1 ইন্টু t1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 বাই w2। এখানে যেহেতু কাজ একই, সেম, তো লেখার প্রয়োজন নেই। তাহলে m1 হচ্ছে 4 আর t1 হচ্ছে 7 আর 8, মানে গুণ করে দেবে, 7 গুণিত 8 সমান m2 আমাকে বার করতে হবে, গুণ t2 হচ্ছে 8 আর 4 দিন মানে 4, 8 গুণিত 4। দেখো এদিকের 8 এদিকে 4 কেটে যাবে, এদিকের 8 এর এদিকে 4 এর সাথে পেয়ে যাবে m2 সমান 7, অর্থাৎ 7 জন লোকের প্রয়োজন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে। আর তুমি চাইলে এটাকে ত্রৈরাশিকে করতে পারো, যে 7 ঘন্টা কাজ করে 8 দিনে 4 জন লোক কাজটি শেষ করতে পারে। তাহলে 8 ঘন্টা কাজ করে 4 দিনে কতজন লাগবে শেষ করতে? তাহলে এইভাবে তুমি ত্রৈরাশিকে করতে পারো, যেখানে তুমি আসবে সম্পর্কটা কি আছে। এখানে 7 ঘন্টা কাজ করছে, এখানে 8 ঘন্টা কাজ করছে, মানে সময় কম লাগবে, মানে হবে 7/8, গুণ এখানে দেখো 8 দিন কাজ করছে, এখানে 4 দিন কাজ করছে, সময় বেশি লাগবে, মানে হবে 8/4 গুণিত 4। এটা আসবে 4 4 কেটে যাবে, 8 8 কেটে যাবে, 7ই পড়ে থাকবে। এভাবে তুমি বার করতে পারো, নো প্রবলেম। সহজ অঙ্ক এগুলো, তো তবুও বলে দিলাম। নেক্সট হয়েছে, একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলে এক বিক্রেতা বিক্রয় মূল্যের 1/5 অংশ ক্ষতি বহন করে। সাধারণত ক্ষতি আমাদের লাভ ক্রয় মূল্যের উপর করে থাকি, কিন্তু এখানে বলে দিয়েছে যে বিক্রেতা বিক্রয় মূল্যের 1/5 অংশ ক্ষতি করছে। তাহলে ক্ষতি কত করছে? ক্ষতি করছে 320, যেটা হচ্ছে বিক্রয় মূল্য, তার 1/5 অংশ। তাহলে ক্ষতিটা বার করে নাও, 5 6 30, 5 4 20, 64 টাকা। তাহলে এইটা সে ক্ষতি করেছে। তাহলে ক্রয় মূল্য কত? যে টাকায় বিক্রি করেছে 320 টাকায়, ক্ষতি হয়েছে 64 টাকা। তাহলে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত হবে? 320 যোগ 64, অর্থাৎ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি মানে ক্রয় মূল্য, যোগ করলে পাবো 384 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক আনসার। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 175 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হয় 7। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে স্মল নাম্বার, সেটাকে আমি ধরে নিলাম এক্স। এবার বলছে সেই বড় সংখ্যাটিকে যদি ভাগ করা হয় ছোট সংখ্যাটি দিয়ে, তাহলে 7 ভাগফল হয়। তার মানে কি, বড় সংখ্যা
বা লার্জ নাম্বার হবে 7x, ভাগফল দিয়ে গুণ। সংখ্যা দুটি x and 7x হয়ে গেল, সংখ্যা দুটি গুণফল দিয়ে দিয়েছে 175, তাহলে x into 7x equal to 175, বা 7x স্কোয়ার সমান 175, বা x স্কোয়ার সমান 7 দিয়ে ভাগ, 7 25 175, আর x সমান হয়ে যাচ্ছে 5। তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে 5, যেটা রয়েছে অপশন এ তে। যদি চাইতো বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটা তোমাকে 7 দিয়ে গুণ করতে হতো, তাহলে পেয়ে যেতে 35, যেটা এখানে বার করতে দেয়নি। অপশন এ তে রয়েছে সঠিক আনসার। পরপর তিনটেরই এ উত্তর হলো। ওকে, নেক্সট রয়েছে একটি সংখ্যা ও তার বর্গের গড় সেই সংখ্যাটি 4 গুণ হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা ধরো এক্স আর তার বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এদের গড় মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা হচ্ছে সংখ্যাটি 4 গুণ মানে 4x যদি হয়, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ এক্স এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 8x, বা এক্স স্কোয়ার সমান 8x থেকে এইদিকের এক্সটা বাদ চলে যাবে, থাকবে 7x। উভয় সাইডে এক্স দিয়ে ভাগ করলে পাবো x সমান 7। তাহলে সংখ্যাটি হচ্ছে 7। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। তোমরা এগুলো পজ করো, আর পজ করে প্রথমে অ্যান্সারটি কমেন্ট করো, কমেন্ট করার পর দেখো সলভ রয়েছে যেটা, কারণ আমি আর ওয়েট করছি না। ওকে, তো নেক্সট রয়েছে যে কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত যথাক্রমে 4:3:2, ঠিক? অর্থাৎ সেই জার্মান সিলভারের পরিমাণটা বলে দিয়েছে 54 কেজি। তাহলে এতে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা, দস্তা, নিকেল 6:5:3 অনুপাতে আসবে বা থাকবে? প্রথমে আমরা কি করব, 54 কেজি জার্মান সিলভারে কত কত রয়েছে তামা, দস্তা, নিকেল, সেটা ফার্স্টে বার করে নেব। প্রথমে কি আছে, তাদের রেশিও কত আছে? 4:3:2। কিসের আছে? তামা, দস্তা আর নিকেল। তাহলে মোট আছে 54 কেজি। তাহলে তামা কত আছে তাতে? তামার আনুপাতিক ভাগ আর কত হবে? 4/4 আর 3 7 আর 2 9, গণিত মোট হচ্ছে 54 কেজি, সমান 9 6 54, 6 4 24 কেজি। ঠিক, তারপর দস্তা কত হবে? দস্তা হবে 3/9 গণিত 54, মানে হবে 3 6 18 কেজি। আর নিকেল এটা কত হবে? 2/9 ইন্টু 54 সমান 2 6 12 কেজি। সবগুলো পেয়ে গেলাম 54 কেজিতে কোনটা কত রয়েছে। এবার কি হচ্ছে, কত কেজি দস্তা মেশালে বলেছে, তাহলে আমি কেবল দস্তা মেশাচ্ছি। তার দস্তা এখানে 18 কেজি আছে, যদি আমি মেশাই, ধরো এক্স কেজি মেশালাম, তাহলে কত হবে? 18 প্লাস এক্স কেজি। ওকে, তখন বলছে তাদের অনুপাত হয়ে যাচ্ছে 6:5:3। তাহলে দেখো তামা আর নিকেল তো অপরিবর্তিত আছে না, তামা দেখো 24 আছে যা আছে, আর নিকেলও 12 আছে, 12ই আছে, কিন্তু মাঝখানে দস্তাটা হয়েছে 18 প্লাস এক্স। এবার লক্ষ্য করে দেখো, এটা তামাটা কত গুণ হয়েছে? 4 গুণ। এখানে নিকেল যেটা দেখো 3 ছিল, হয়েছে 12, এটাও কত হয়েছে? 4 গুণ। তাহলে অবশ্যই 5টা যেটা রয়েছে দস্তা, সেটাও 4 গুণই হবে এখানে, অর্থাৎ 5 × 4 সমান হবে 18 প্লাস এক্স। সেটা যদি হয় তাহলে হবে 18 প্লাস এক্স সমান, এখানে 5 4 গুণ করে দিলে পাবো 20, বা এক্স সমান হবে 20 মাইনাস 18 সমান হবে 2। তাহলে কত কেজি আমাকে দস্তা মেশাতে হবে? 2 কেজি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে 1 2 3 4 পরপর এ অ্যান্সার ছিল, এটাতে দেখো ডি অ্যান্সার হয়েছে। যাই হোক, অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনো কারখানায় একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রটির বর্তমান দাম 1 লক্ষ টাকা হয়, তবে 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে? 3 বছর আছে, তাহলে এটা কিউব আকারে প্রকাশ করবে। এখানে 10% হ্রাস বলেছে, মানে কি হবে? 100টা তোমার 90 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি 9/10 আসবে, তাই না? মানে 100-র মধ্যে 100-র মধ্যে 90, মানে 10-এর মধ্যে 9। তাহলে 3 বছরে বলেছে, মানে এর কিউব করে দেখে নেবে। কিউব, যেহেতু এখানে যে টাকাটা আছে সেটা 10 এর সাথে গুণিতকে আছে, তাহলে এখানে আসবে 729/1000। এবার দেখো, হাজারের পর এখানে কত শূন্য আছে? 2টো শূন্য আছে, 2টো শূন্য যদি বসিয়ে দাও এখানে, তাহলে এখানেও 2টো শূন্য বসাতে হবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 72,900, সেটা অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে ট্রিক্স, এভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, এর কোনো বেস নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, একে যদি তুমি ব্যাখ্যা করতে বলো, কিভাবে আমি ব্যাখ্যা করবো আমি নিজেও জানি না, কিন্তু এটা ট্রিক্সে কাজ হয়, সব জায়গাতেই হয়, যেখানে তোমাদের এটা 10-এর গুণিতকে বা 100-র গুণিতকে থাকবে সেখানে।
ওকে, এবার আমরা যদি না থাকে সেরকম তাহলে কি করে করব? তাহলে এখানে দেওয়া আছে 1 লক্ষ, দুটো মেথড বলে দিচ্ছি। 1 লক্ষ দেওয়া আছে, এটা কত করে কমছে? 10% করে কমছে। তাহলে প্রথম বছর পর কত হবে? প্রথম বছর পর হবে 90/100, 10% কমে গেল। তারপরের বছর আবার 10% কমবে, মানে হয়ে যাবে আবার 90/100। তার বছর আবার একবার 10% কমবে, মানে আবার হয়ে যাবে 90/100। এই তিনটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে এখানে দেখো দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 6টা শূন্য, এখানে মোট 5টা শূন্য কেটে গেল। 5টা শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেল। 6টা শূন্য কেটে গেল। এবার 9, 9, 9, 3 9 দিয়ে গুণ করলে পাবে 729, আর এই দুটো জায়গায় দুটো শূন্য রয়েছে, বসিয়ে দাও। 72,900 চলে এলো অ্যান্সার। এটা আর একটা হচ্ছে যেটা চক্রবৃদ্ধি সুদ আমরা ব্যবহার করি ফর্মুলা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n করি। সমাহার বৃদ্ধির ক্ষেত্রে এটা হয়, আর সমাহার হ্রাসের ক্ষেত্রে কি হয়? পি ইন্টু 1-r/100 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সময়, r হচ্ছে হার, আর p হচ্ছে আসল। তাহলে এখানে সেই রকম করে দিতে পারো, যেখানে হ্রাস পাচ্ছে 1 লক্ষ ইন্টু 1 - 10% হারে 10/100 টু দি পাওয়ার 3 বছরে কিউব। এটা ক্যালকুলেশন করো, তাহলে তুমি 72,900 চলে আসবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে মানের ঊর্ধ্বক্রমের অনুসারে সাজাও। দেখো এটা কি কি রয়েছে? 0.5, 0.9, 2/3 and 5/7। তো এখানে প্রথমে 0.5টাকে যদি আমি লিখি, সেটাকে আমি 0.5ই রেখে দিলাম। 0.9টাকেও আমি 0.9ই রেখে দিলাম। 2/3 যেটা রয়েছে সেটা 2কে 3 দিয়ে ভাগ করলাম আমি। 0 দিয়ে দশমিক দিয়ে 0 বসালাম, 3, 6, মানে আমরা জানি 0.66 হয়। তারপরে রয়েছে 5/7, এটাকেও আমি ভাগ করলাম 5কে 7 দিয়ে, এটাও আমরা জানি 0 দিয়ে 0, 7, 7, 49, যাই হোক 0.7 আগে আসবে। হয়ে গেল। এবার আমাকে বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে, মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, সেটা আমরা প্রত্যেকে জানি। এবার ছোট থেকে বড় যদি হয়, সবার থেকে ছোট হচ্ছে দেখো 0.5, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে দেখো তোমার 5/7, আর নেক্সট হচ্ছে 0.9। এইটা হচ্ছে ঊর্ধ্ব ক্রমানুসারে, অর্থাৎ এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়। কিন্তু লক্ষ্য করে দেখো বিষয়, যেটা হচ্ছে ABCD, কোনো অপশনে এটা নেই। ঠিক, তার মানে আনসারটা গন্ডগোল আছে অবশ্যই। নাকি আমি কোনো ভুল বললাম? তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাও। এইটা অপশনে নেই, বাকি অনেক রকম রয়েছে অপশনস, কিন্তু যেটা আমি হয়েছে অ্যাকচুয়াল অ্যান্সার সেটা দেখো এখানে কোনোটাই অপশন নেই। এবার আমি তো আমার নিজের ভুল খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো কমেন্ট অবশ্যই জানিয়ে দাও। নেক্সট রয়েছে A:B = 4:6, B:C = 8:10, C:D = 6:5। তাহলে ABC কত? প্রথম দেখো এইভাবে তুমি করে ফেলতে পারবে, কিন্তু যেটাকে আরো একটু লঘিষ্ঠ আকার করা যাবে, লঘিষ্ঠ আকার করা নেবে, তাহলে গুণটা একটু কম করতে হবে। যেমন দেখো 4 আর 6 আছে না এখানে A:B টা, তাহলে এটাকে আমি 2:3 করতে পারি তো। আবার এখানে 8:10 আছে, এটাকে আমি 4:5 করতে পারি তো। 6, 5টা যেমন কাটাকাটি করতে পারবো না। এবার আমি চলে এসো A:B:C:D তে। তাহলে প্রথমে A:B দেওয়া আছে 2:3, তারপর B:D দেওয়া আছে, C দেওয়া আছে 4:5, তারপর C:D আছে 6:5। ঠিক, এবার ফাঁকা জায়গাগুলোতে পাশের নাম্বারটা বসাও, অর্থাৎ এখানে 3 বসিয়ে দাও, এখানেও 3 বসিয়ে দাও, এখানে 5, এখানে 4, এখানে 6, এখানে 6। এবার এটাকে পুরো লিখে গুণ করে দাও। 2 × 4 = 8, 8 × 6 = 48, অনুপাত 3 × 4 = 12, 12 × 6 = 72, এখানে 3 × 5 = 15, 6 = 90, আর এখানে 3 × 5 = 15, 5 = 75। ক্লিয়ার? তাহলে দেখো কত দিয়ে সবগুলো আবার 3 দিয়ে ভাগ যাবে না? 3 × 16 = 48, 3 × 24 = 72, 3 × 30 = 90, 3 × 25 = 75। বা তুমি এখান থেকেও 3, সবগুলোতে যেহেতু 3 রয়েছে, 3, 3, এখানে কেটে কেটে 2, এটা কেটে কেটে 2 করতে পারো, তাহলে তুমি একবার অ্যান্সার চলে আসবে। আর নয়তো গুণ করার পর তুমি আবার ছোট লঘিষ্ঠ আকার করে নিলে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 16:24:30:25, A::B::C::D = 2। সো অপশন রয়েছে সি তে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রের পরিধি 64 মিটার এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 18 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে x, আর প্রস্থ হচ্ছে তার থেকে 18 মিটার কম,
তাই না? কারণ দৈর্ঘ্য থেকে প্রস্থ কম হয়ে যায়নি, তার পার্থক্য 800 বলে দিয়েছে এখানে এটা। তাহলে এদের পরিধি কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 64, বা 2x মাইনাস 18 সমান 32, ভাগ হয়ে যাবে 2 দিয়ে এদিকে এসে, বা 2x সমান 18টা যোগ হয়ে যাবে এদিকে 50, বা x সমান হয়ে যাচ্ছে 25। তাহলে x যদি 25 হয়, দৈর্ঘ্য হয়ে গেল 25। এখান থেকে 18 বাদ দিলে প্রস্থ পেয়ে যাচ্ছি 7। তার দৈর্ঘ্য আর প্রস্থ যদি পেয়ে থাকি, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 25 গুণিত 7, 25 সাথে 175 বর্গ মিটার। অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনে 2 টাকায় 5টি আম দরে বিক্রয় করে, তবে তার কত শতাংশ লাভ হবে? দেখো, লাভ বেশি বিছুক চাই কম বিছুক, লাভের শতকরা হার একই থাকে যদি কেনার বেচার মধ্যে সম্পর্ক সেম থাকে। তো এখানে 5 টাকার আম কিনতে বলেছে না, এই 5 টাকার আম কেনার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বিক্রি যত টাকা করছি তত টাকার হিসাব করব। বিক্রি কত করেছি? 2 টাকায় 5টি আম। ওকে, তাহলে আমি 2 টাকায় কিনেছি কটা আম? 1 টাকায় কিনছি 3টি আম, তাহলে 2 টাকায় কিনেছি 2 গুণিত 3 সমান 6টি আম। আর 2 টাকাতে আমি বিক্রি করেছি কটা? 2 টাকায় বিক্রি করেছি 5টি টাকা, 2 টাকায় 5টি দরে মানে 5টি বিক্রি করেছি। তা দেখো, আমাকে একই পরিমাণ টাকাতে তো হিসাবটা করতে হবে না যে আমি কটা কিনলাম আর কতগুলো বিক্রি করলাম সেই টাকাতেই। তা দেখো, পাচ্ছি আমি 6টা, কিন্তু বিক্রি করেছি আমি 5টা। তাহলে লাভ কটা করেছি আমি? 6টা মাইনাস 5টা সমান 1টি আম লাভ করেছি। কটার মধ্যে? 6টা কিনে 1টা লাভ করেছি। তাই 6-এর মধ্যে, সরি, 5টা বিক্রি করে 1টা লাভ করেছি, এখানে বিক্রয়ের গুণ হয়। তো 5টা বিক্রি করে আমি 1টা লাভ করেছি, তাই না? কারণ 5টা বিক্রি করার পর আমার লাভ হয়ে গেছে। 6টা বিক্রি করতে হচ্ছে না কিন্তু 1টা লাভ করার জন্য। দেখো, আমি এটা প্রথমে যেটা লিখেছিলাম সেটা ভুল লিখেছিলাম। ভালো করে বোঝো তুমি যে কেন এটা হবে না 6/1, 1/6টা। আমার 1টা লাভ করতে গেলে 6টা কি আমাকে বিক্রয় করতে হচ্ছে? আমাকে 1টা লাভ করতে গেলে 5টা বিক্রয় করতে হচ্ছে, কারণ 5টা আমি যে টাকায় বিক্রি করছি সেই টাকায় আমি 6টা কিনেছিলাম। তাহলে 5টা বিক্রি করলেই আমার 1টা প্রফিট হয়ে গেল। তাই 5টা বিক্রি করে আমি 1টা লাভ করছি, তাহলে 100তে কত পার্সেন্টেজ অফ প্রফিট আমি বার করে নিতে পারবো, বা শতকরা লাভ, যেটা হচ্ছে 5 20 দিয়ে কাটবে এবং 20% আসবে। তাহলে এখানে লাভের হার কত? 20%। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। এখানে 5 টাকার বার করার কোনো প্রয়োজনীয়তাই নেই, বেকার পরিশ্রম করা যাবে। নেক্সট রয়েছে অঙ্কটাতে ডিফিকাল্টিজ আছে, তোমরা একটু চেক করো, নিয়ে কমেন্ট বক্সে জানাও যেটা অঙ্কটা ঠিক আছে। যদি ঠিক থাকে তো কি উত্তর হবে এবং তার পিছনে যুক্তি, আর যদি ঠিক না থাকে তো কেন ঠিক নেই, তাহলে তোমরা আমার সাথে সহমত অঙ্কটাতে ঠিক নেই, মানে আমার যতদূর মনে হয়েছে যে অঙ্কটা গন্ডগোল আছে। একটু বলে দিই জাস্ট, যে এখানে 17 দ্বারা বিভাজ্য একমাত্র 4080, কিন্তু সেটাতে আবার 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে না, মিলে যাবে। আবার 5 ভাগশেষ থাকতে গেলে 4085 কে ভাগ করতে হবে, কিন্তু সেটা আবার 17 গুণিতক নয়। ঠিক, এই হচ্ছে সমস্যা, যার জন্য আমার মনে হয়েছে এই অঙ্কটি ভুল আছে। যদি তোমাদের মনে হয় যে অঙ্কটি ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, যে স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার যায়, তবে স্রোতের গতিবেগ কত? এখানে কি বলেছে? স্রোতের অনুকূলে নৌকাটি 6 মিনিটে 1 কিলোমিটার যায়, কিন্তু আমার এখানে গতিবেগ দেওয়া নেই। দেখো, গতিবেগ সবসময় কিসে হয়? ঘন্টা প্রতি হয়। তাহলে এখানে ঘন্টা প্রতি আমাকে বার করতে হবে। এখানে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তার মানে 1 ঘন্টাতে আমাকে বার করতে হবে, 1 আওয়ারে বার করতে হবে, বা যেটা হচ্ছে 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান কত হবে? 10 গুণ হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে 10 কিলোমিটার। তাহলে এবার বলতে পারি আমি বোটের স্পিড বা নৌকার গতি যুক্ত স্ট্রিমের বা স্রোতের গতি, যেটাকে আমরা অনুকূলে ব্যবহার করি, সেটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে তো দেওয়াই আছে প্রতি ঘন্টায় 6 কিমি, সো আমার কোনো সমস্যাই নেই এখানে। তাহলে বোট মাইনাস স্ট্রিম বা নৌকার গতি বিয়োগ স্রোতের গতি, যেটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখান থেকে দেখো, নৌকার বেগ আর স্রোতের বেগ আমি ইন্ডিভিজুয়ালি বার করতে পারি। যেখানে বোটের বেগ হয় কি, যে 10 + 6/2, এটা চাইনি যদিও এখানে। এখানে আমার স্রোতের গতিবেগ চেয়েছে, ম্যাক্সিমাম জায়গায় নৌকায় চেয়ে থাকে। তাহলে এখানে স্রোতের গতিবেগ হবে 10 - 6/2। এখানে তুমি অপনয়ন করেও করতে পারো, নো প্রবলেম।
তাহলে এখানে হবে 4/2 সমান হচ্ছে 2। তাহলে স্রোতের গতিবেগ বা স্ট্রিমের গতিবেগ কত হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কৌশিক যদি কিছু সংখ্যক দরিদ্র মানুষকে 6 টাকা দেয় তাহলে তার কাছে 7 টাকা অবশিষ্ট থাকে। যদি সে সেই সংখ্যক মানুষকে 8 টাকা করে দিতে চায় তবে তাকে 7 টাকা কম পড়ে। কতজন দরিদ্র মানুষ ছিল? তো সিম্পল যেটা বার করতে দিয়েছে আমি সেটাকেই অ্যাজিউম করব, যেটা হচ্ছে ধরি সংখ্যা ছিল এক্স জন। যদি তাদেরকে প্রত্যেককে 6 টাকা করে দিত তাহলে দিত কত 6x টাকা। তখন তার কাছে আরো 7 টাকা পড়ে থাকতো, মানে +7 টাকা, অর্থাৎ এই টাকাটা তার কাছে কৌশিকের কাছে থাকতো 6x + 7। কিন্তু বলেছে যদি সে সকলকে 8 টাকা করে দিতে চায়, মানে এক্স জনকে দেবে 8x টাকা, তাহলে তার 7 টাকা কম পড়ে, মানে তার -7 হয়। এবার কৌশিকের কাছে তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আছে বা টাকা আছে, তার মানে এই দুটো অর্থই সমান অ্যাকচুয়ালি, তাহলে এই দুটোকে সমান করে দাও। তাহলে এখান থেকে পাচ্ছ 6x - 8x সমান 7, -7 -7 হয়ে যাবে, বা -2x = -14, বা x = 7, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 7 জন। তাহলে কতজন দরিদ্র ছিল মানুষ? 7 জন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 30,000 টাকার 3 বছরে 9% চক্রবৃদ্ধি হারে সুদ কত টাকা হবে? ওকে, তো এখানে সুদ বার করতে বলেছে, তো আমরা p × 1 + r/n r/100n করে করব না। এখানে আমরা কি করে করব? আমরা শিখেছিলাম, দেখবে যারা প্রথম থেকে ক্লাস করে আসছো, যে আমরা এখানে 3 বছরে বলেছে না, তো 3 বার আমরা বার করে যাবো এরকম ভাবে। প্রথমে 30,000 এর 9% বার করব, যেটা হবে 9 × 3 = 2700 টাকা। এগুলো বার করে দেখতে হবে, দুটো শূন্যকে বাদ দেবে, নিয়ে বাকিটার সাথে গুণ করে দেবে। তারপর দেখো 2700 রয়েছে, তাহলে 2700 গণিত এর 9% বার করব। 27 9 হচ্ছে 243 টাকা। আবার 243 টাকার আমি 9% বার করব। 3 বছরের আছে, যত বছরের থাকবে তত বার করব পরপর এরকম ভাবে। 243 এর 9% বার করতে গেলে আমাকে একটু দশমিকে ক্যালকুলেশন করতে হবে, এবং সেই দশমিকের ক্যালকুলেশনটা আসবে 21.87 21.87 টাকা। ঠিক। এবার 3 বছরের ক্ষেত্রে কি হয় দেখো, 10 আর 11, তাহলে 11-র ক্ষেত্রে কি হয়, কিউব আকার হয়। 3 বছরের ক্ষেত্রে 10 × 10 × 10, আর 3 বছরের ক্ষেত্রে হয় 11 × 11 × 11। এইগুলো সবসময় কাজে হয়। এই ক্ষেত্রে হয় 1000, আর এই ক্ষেত্রে হয় 1331। এই 3 3 1 যেটা রয়েছে, তো সেখানে প্রথম সূত্রটাকে 3 দিয়ে গুণ, তারপরে সূত্রটাকে 3 দিয়ে গুণ, তারপরে সূত্রটাকে 1 দিয়ে গুণ। এটা হচ্ছে নিয়ম, মনে রেখো, করতে হবে। তাহলে এখান থেকে সুদ পাচ্ছ 81 টাকা, 8100 টাকা। এখান থেকে সুদ পাচ্ছ 243 × 3, মানে হচ্ছে 729 টাকা। আর এখান থেকে তো যেটা আছে 1 দিয়ে গুণ, মানে 21.87 টাকা। সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে পাচ্ছ 8,850.87 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক অ্যান্সার। নেক্সট একটা সিম্পলিফিকেশনস বা সরল বলতে পারো, যেটা রয়েছে 2/3 × 3/5/6 5/6 ডিভাইডেড বাই 2/5 অফ 1 পূর্ণ 1/4 ডিভাইডেড বাই 5/4। ঠিক, তাহলে এখান থেকে আমি করব 2/3 গুণ, ওপরে 3 রইলো, নিচে 5/6 রইলো, এখানে ভাজিত 2/5 রইলো। এই অফ এর কাজ আগে হয়ে যাবে, তাহলে 1 পূর্ণ 4, 4 একে 5/4 হবে, যেখানে 5 5 কেটে যাবে, 2 দিয়ে এটা 2 পড়ে থাকবে, তাহলে উপরে 1 নিচে 2 ভাজিত 5/4 থাকছে। তাহলে এখানে থাকছে 2/3 গণিত 3, নিচেতে থাকছে 5/6 ভাজিত 1/2, মানে গণিত 2 হয়ে যাবে, উল্টে যাবে। এখানে এটা কেটে যাবে, 3 পড়ে থাকবে এখানেও, এখানে পড়ে থাকবে ভাজিত 5/4। এখানে থাকছে 2/3 × 3 × 5/3 টা উল্টে 3/5 হয়ে যাবে, ইন্টু এটা উল্টে 4/5 হয়ে যাবে। এখানে একটা 3 কাটবে, আর কাটবে না, 3 4 12 2 24, আর নিচেতে 5 5 25, 24/25 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পায়, বা গড় রান 5 বৃদ্ধি পেয়ে থাকলে 11তম ইনিংসের পর তার রানের গড় কত ছিল? দেখো 11তম ইনিংসে সে রান কত করেছে সেটা বলে দিয়েছে, কিন্তু তাতে তার ওভারঅল গড় বা এভারেজ 5 করে বেড়ে যায়। মানে পূর্বে যে 10টা ইনিংস খেলেছিল সেখানেও 5 করে বেড়ে গেছিল, তো তা সেই 10টা ইনিংসে তার টোটাল বেড়েছিল কত? 10 × 5,
মানে 50 নাম্বার। দেখো 50 রান যেটা সে এই 100 করেছে, সেই 50 রান কিন্তু আগের 10টি ম্যাচের রান বাড়াতে চলে গেছে। তাহলে সেটা যদি চলে গিয়ে থাকে তাহলে 11তমতে পড়ে রইলো কত? যেটা পড়ে রইলো সেটাই হচ্ছে 11তম ইনিংসের পর তার রানের গড়, যেটা হচ্ছে 100 থেকে 50টা বাদ, মানে হচ্ছে 50। ওকে, তো সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আর এর আগে গড় কত ছিল? আগে হবে 50 থেকে 5 বিয়োগ মানে 45। এবার তুমি মনে মনে হিসাব করে নিতে পারো যে 10টি ম্যাচে 45 এভারেজে রান হচ্ছে দেখো 450, তার সাথে 100 করলো 11তম ইনিংসে মানে হয়ে গেল 550, তাকে 11 দিয়ে ভাগ করে দিলে দেখো 50 চলে আসবে। এবারে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি 940 টাকা এ বি ও সি এর মধ্যে 1:2 3:3:3 অনুপাতে ভাগ করা হয়, তবে বি কত টাকা পাবে? প্রথমে অনুপাতটাকে সরল করে নিতে হবে আমাকে, এখানে একটু মিশ্রতে রয়েছে। তো A:B:C, একে পূর্ণ ভেঙেই লিখবো ডিরেক্ট আমি, যে 2:2 অনুপাত 3 অনুপাত 3:2 7/2। এবার নিচেতে 2 আছে, সেই 2টাকে কাটানোর জন্য সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করে দেব। সবগুলোকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাচ্ছি? 2 2 কেটে থাকবে 3, এখানে থাকবে 3×2 6, এখানে থাকবে 7, তাহলে 3:6:7, যেটা হচ্ছে আমাদের অনুপাত। আমি A:B:C পেয়ে গেলাম। এবার বি, তাহলে বি এর আনুপাতিক ভাগার কত হবে? 6/3, 6 9 আর 7 16, গণিত মোট টাকা হচ্ছে 940। দশমিক অ্যান্সার আসবে, বুঝতেই পারছো। তো চেষ্টা করবো যতটা কাটা যায় এটি করা যায়, এবং কাটাকাটি করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 352.50 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে, 20 লিটার এমন মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণটিতে 75% দুধ থাকবে? তাহলে এখানে কি আছে? দেখো এখানে দুধ অনেক রকম করতে পারো। এক হচ্ছে মিশ্রণে জল আছে 60%, তার মানে দুধ আছে কত? 40%, তাই না? তাহলে এখানে কি বলেছে? আমি 20 লিটারে জল কত? 20 লিটার মিশ্রণে জল, জল হবে কত? 20 60% সমান হচ্ছে 12 লিটার। দেখো তাহলে এমন দুধ বিক্রি করছে যেখানে দুধের থেকে জল বেশি। আর দুধ কত আছে? দুধ হচ্ছে 20 40%, মানে হবে বাকিটা 8 লিটার। বিয়োগ করেও বার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার কি বলছে? কতটা পরিমাণ দুধ মেশালে দুধের পরিমাণ 75 হয়ে যাবে? তাই দুধ মেশাচ্ছি, জল তো ফিক্স থাকছে, তাহলে এখানে 75% যখন দুধ হবে তখন জল কতটা হবে? জল দেখো 25% হবে। এবার জল যেটা আছে সেটা তো ফিক্সড। জল যদি ফিক্সড হয় মানে 25% যেটা জল হচ্ছে সেটা তো 12 লিটার আমার দেওয়াই আছে, কারণ আমি তো জল তার মেশাইনি, প্রথমে যা ছিল তাই আছে 12 লিটার। তা সেই 12 লিটারটাই 25% জলের কাজ করবে। তাহলে মোট মিশ্রণ যেটা হচ্ছে 100%, সেটা হবে কত? মোট মিশ্রণ যেটা হবে 100%, দেখো 4 গুণ মানে 4 × 12 48 লিটার। ঠিক, তাহলে এই 48 লিটারটা মোট মিশ্রণ, আগে কত ছিল? 20, তাহলে মেশালাম বাড়লো কত? তাহলে এখানে 48 থেকে 20 বাদ দিয়ে দিতে পারো, তাহলে পেয়ে যাচ্ছ 28 লিটার, যেটা তোমাকে দুধ মেশাতে হবে। আবার তুমি এখানে 75% করে দুধটাকেও বার করতে পারতে, যে 75% কত? তার 3 গুণ হতো, 3 × 12 36 হতো, তাহলে 36 লিটার দুধ হতো। প্রথমে দুধ কত ছিল? 8 লিটার, 36 থেকে 8 কে বিয়োগ করে দাও, তাহলে তুমি 28 পেতে। সেভাবে করতে পারো। তাহলে আমাকে 28 লিটার দুধ মেশাতে হবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে 12টা মার্বেল বিক্রি করছে 9 টাকায়, অর্থাৎ 9 টাকাতে সে দিচ্ছে 12টি মার্বেল। তাহলে 1 টাকাতে, সরি উল্টো করে, 12টি মার্বেল বিক্রি করছে সে 9 টাকায়, তাহলে একটি মার্বেল সে বিক্রি করবে কত টাকায়? 9/12 টাকায়। এবার এইটাতে বিক্রি করে বলছে তার 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি বলতে এটা হচ্ছে তার 90%। তাহলে তার ক্রয় মূল্য কত, অর্থাৎ সিপি কত? একটি মার্বেলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 9/12 গণিত 100/90, 9×10=00, তাহলে এখান থেকে 5, এখান থেকে 6, মানে হচ্ছে 5/6 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার আমাকে বলছে 20% লাভ করতে হবে। তাহলে আমি যদি একটি মার্বেলকে 20% লাভে বিক্রি করি, 20% লাভে বিক্রি করি, এসপি করি সেলিং প্রাইস, তখন কত হবে? 5/6
গণিত 120/100, 6 20 120, 5 20 120 100, তাহলে 20/20 মানে 1 টাকা। তাহলে 20% লাভে একটি বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 10 টাকায় আমাকে কতগুলি বিক্রি করতে হবে? 1 টাকাতে তুমি একটা বিক্রি করছো, তাহলে 10 টাকাতে বিক্রি করবে 10টা, বা একটার দাম যদি 1 টাকা হয় 10টার দাম 10 টাকা হবে, মানে 10 টাকায় তুমি 10টি মার্বেল বিক্রি করবে, তাহলে তোমার 20% লাভ হবে। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোনো আসলের 4 বছরের সরল সুদ 352 টাকা হলে কত বছরের সুদের পরিমাণ 528 হবে? যেহেতু সরল সুদ, সিম্পল ত্রৈরাশিকে করে দেবে যে 352 টাকা সুদ হতে সময় নিচ্ছে 4 বছর, 528 টাকা সুদ হতে সময় নেবে কত বছর? বেশি সময় নেবে অবশ্যই, অর্থাৎ 528/352 গণিত 4, সরি 4 দিয়ে এটা কাটবে, 4 8 32, 3 2, 4 8 32, 88, 88 দিয়ে এটা কেটে যাবে, 88 6 528। ঠিক আছে, তো 6 বছর হচ্ছে সময় লাগবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে এবং পার্থ ওই একই ব্যবসায় 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে থাকলে তাদের লভ্যাংশের অনুপাত কত? আমরা জানি যে তাদের মূলধন বা অংশীদারি কারবারে তাদের ব্যবহারিক মূলধন বলি এটাকে আমরা অ্যাকচুয়ালি, যে তার মূলধনটা কত, তার সাথে সাথে সেটা খাটছে কতদিন, সেটার যে রেশিও হয় সেটাই লভ্যাংশের রেশিও হয় বা অনুপাত হয়। তাহলে এখানে পল্লবীর ক্ষেত্রে তার 500 টাকা খাটছে 9 মাস, আর পার্থর ক্ষেত্রে খাটছে 600 টাকা কিন্তু খাটছে 5 মাস। তাহলে তার মূলধনের গ্রস ভ্যালু কত হয়ে যাচ্ছে? 5 9 4,500 টাকা পল্লবীর, আর পার্থর 6 5 300 মানে 3,000 টাকা। তাহলে তাদের অনুপাতটা কত হলো? 15 দিয়ে ভাগ করে দিলে 15 দিনে 45, 15 2 30, মানে 3:2। তাহলে এই অনুপাতেই তারা তাদের অর্থ পাবে বা মূলধন বা লভ্যাংশ পাবে 3:2 রেশিওতে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, 769 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? যদি তোমরা জেনে থাকো তাহলে জানবে যে 27 এর স্কোয়ার হচ্ছে 729, আর 28 এর স্কোয়ার হচ্ছে 784। ঠিক, তাহলে কি হচ্ছে, এর পরবর্তী সংখ্যা হচ্ছে অপশন এ। যদি না জানো মুখস্থ, তোমাকে বারংবার আমি বলেছি যে 1 to 40 করে রেখো, পরীক্ষাতে আসে এবং প্রয়োজনে কাজে লাগে। মুখস্থ তো অ্যাকচুয়ালি হয় না, এগুলো এগুলো বারংবার করতে করতে অভ্যাস হয়ে যাবে। ঠিক, তাহলে যদি এবার তুমি না জেনে থাকো এটা উত্তর করতে কিভাবে করবে, তাহলে তোমাকে 769টাকেই বর্গমূল করতে হবে। বর্গমূল করার সময় আমরা জানি কিভাবে করতে হয়, ভাগ প্রক্রিয়ায়, যে দুটো বাদ দিয়ে একটা একটা করে আসতে হয়। 7 5 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা যেতে হবে, 2 2 4 যেতে পারবো আমি, নামবে 3, দুটো করে নেমে যায় এখানে, 2 এর ডবল হয়ে 4 আসবে এখানে। এবার পাশে যা বসাবো তাই দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে 7 দিয়ে যাবে। দেখো এখানে 47কে 7 দিয়ে গুণ যদি আমি করি তাহলে পাচ্ছি আমি 339 সামথিং, সরি 29। তাহলে এখানে থাকছে 0 আর 4, এটা আমার দরকার নেই, আমার এখানে এটা দরকার। তাহলে 27 অব্দি যেতে পারছি, তাই 27 এর পরবর্তী সংখ্যা তবেই না এর থেকে বড় হবে। 27 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 28, তাহলে 28কে 28 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে 784, যেটা হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত আছে? পিতা প্লাস পুত্র, বর্তমানে আছে 90। 10 বছর আগে কত ছিল তাদের টোটাল? দুজনেরই বয়স 10 করে কম ছিল, তাই 10 বছর আগে তাদের মোট বয়স ছিল 90 বিয়োগ 2 গণিত 10, মানে দুজনেরই বয়স যেহেতু কম ছিল, তাহলে 90 বিয়োগ 20 মানে হচ্ছে 70 বছর। এবার তখন পিতা আর পুত্র, তখন পিতা ইস্টু পুত্র ছিল 5:2। পিতা পুত্র যদি 5:2 থাকে তখন পিতা কত ছিল? পিতা ছিল আনুপাতিক ভাগার 5/7 গণিত 70 সমান 50 বছর। আমার পিতাকেই চেয়েছে না, তাই পুত্রটা আমি আর বাড়ি করবো না। তাহলে তখন 10 বছর আগে যদি পিতার বয়স 50 থেকে থাকে, তাহলে 10 বছর পর কত হবে? +10 মানে 60 বছর। তাহলে বর্তমানে তার পিতার বর্তমান বয়স হচ্ছে 60 বছর। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 12, 18, 28, 35 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকে। দেখো, এটাতেও আমার একটু গন্ডগোল মনে হয়েছে, অঙ্কটাতে ভুল আছে। তো যদি তোমাদের মনে হয় যে অঙ্কটাতে ভুল আছে বা ঠিক নেই, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে সেটাও একটু জানিও। এবং আমার অবশ্যই তাহলে ভুল হচ্ছে, মনে হচ্ছে না আমার ভুল হয়েছে, কিন্তু এগুলোতে বোঝা যায় না, অ্যাকচুয়ালি নিজে খুঁজেও পাওয়া যায় না। 12, 18, 28 আর 35 এদের আমাকে এলসিএম করতে হয়। 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18, 2 14 28, 35 তো যাবে না। নেক্সট যাবে 2 দিয়ে আবার যদি দিই, 3 9, 2 7, 35, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 7, 35, আর একবার যাবে 3 দিয়ে, 3 1 3, 7, সরি 7 দিয়ে যাবে, 7 1 7, 7 5 35। তাহলে এখানে কত থাকছে আমাদের এলসিএম? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 3 গুণিত 5। এবং এটা যদি গুণ করো তাহলে 5 7 35, আর এখানে 9 9 4 36 কে 35 দিয়ে গুণ করতে হবে। 36 কে 35 দিয়ে গুণ, আমি এটা করেই নিচ্ছি। 36 35 35 1225 হয়, তাই না? তাহলে 1260 হবে, 1260। এটা হচ্ছে এলসিএম। এবার বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে নয়। এর কাছাকাছি কত দূর যেতে পারবে? দেখো, এখানে 1260 পেয়েই গেছো, মানে মোটামুটি আন্দাজে তোমাকে গুণ করতে হবে। যদি দেখে আমি 8 12 96 হয়ে যাচ্ছে, পেরিয়ে যাবে। 7 দিয়ে গুণ করি, 7 0 0, 7 6 42 এর 2, হাতে থাকছে 4, 7 2 14 আর 4 18 8, হাতে থাকছে 1, 7 1 7 আর 1 8, তাহলে 8820। তাহলে 8820 হচ্ছে সেই সংখ্যা যা 12, 18, 28, 35 দ্বারা বিভাজ্য, কিন্তু বলেছে 5 ভাগশেষ থাকতে হবে। তাহলে এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 8825। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু এটা তো অপশনে নেই। ঠিক? তো এবার বুঝতে পারছি না যে আমার কোথাও ভুল হয়েছে কিনা, নাকি অঙ্কটাতেই কোথাও ডিফিকাল্ট রয়েছে বা ভুল রয়েছে। তোমরা একটু চেক করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নেক্সট হচ্ছে স্টার মার্ক স্থানে কি বসবে? 2/3 প্লাস 4/* প্লাস 5/6 সমান 1 পূর্ণ 17/18। এটা সমান আমি কি লিখতে পারি? 4/* এদিকে রেখে দিলাম, সমান 17/1 পূর্ণ 17 18কে আমি পূর্ণ ভেঙে দিলাম, 17 18 18 17 35/18 বিয়োগ এখানে আমি করে দিলাম 2/3 বিয়োগ করে দিলাম 5/6। এই দিকেরটাকে আমি বিয়োগ করব, 18 এলসিএম আসবে, 18 এখানে 35ই থাকবে, 6 2 12 হবে, আর এখানে 6 আছে, 3 5 15 হবে, 15 12 27 পড়ে থাকবে, 3 5 8/18। তাহলে 4/* ইকুয়াল টু 8/18টাকে 2 দিয়ে কাটতে পারি, 4/9 থাকবে। 4/* ইকুয়াল টু 4/9, মানে তুলনা করলে আমি পেয়ে যাবো স্টার ইকুয়াল টু 9। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের ম্যাথ 25টি। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যে দুটো আমি বললাম একটু সমস্যা আছে অঙ্কটাতে, সেই দুটো একটু চেক করো তোমরা, এবং মেন কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, যে সত্যি অঙ্কটার মধ্যে কোনো ভুল রয়েছে নাকি আমি কোথাও ভুল করেছি। আমার ভুল থাকলে সেটাও বলে দিও। আর যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।